বিভিন্নভাবে আমরা বলার চেষ্টা করেছি যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে টিকে রয়েছে ইরান। বন্ধুরা, চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেমই শুধু নয়, চাইনিজ ক্ষেপণাস্ত্র সহযোগিতাও ইরানের টিকে থাকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে ইরান চাইনিজ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি তাদের দেয়া ক্ষেপণাস্ত্রের কাঁচামাল এবং সেই কাঁচামাল ব্যবহার করে মধ্যম পাল্লার দূরপাল্লার অফেন্সিভ ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মতো শক্তির বিরুদ্ধে ফুললি ডিটারেন্স গড়ে তুলছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর মধ্যে এমন একটা ভয় কাজ করছে যে তাদের অস্ত্র আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইরানের ক্ষমতাকে শেষ করা যাচ্ছে না। আর এটি নিয়ে মূলত নিজেদের মধ্যে এখন বিবাদ বেঁধে গেছে। বন্ধুরা, গতকাল এক সাংবাদিক সম্মেলনে মিস্টার পিটার হেগসেথকে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে অপরাধী করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তুমি কি আমাকে মিথ্যা বলেছ? অর্থাৎ ইরানের এই যুদ্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্ষেপণাস্ত্র স্বল্পতা এবং সমরাস্ত্র স্বল্পতায় নেই, সেই ব্যাপারে খুব বুক ফুলিয়ে বাগাড়ম্বর করেছিলেন মিস্টার হেগসেথ। কিন্তু সর্বশেষ চরম বাস্তবতায় যেটি জানা গেছে বা বোঝা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ভয়ঙ্কর সমরাস্ত্র সংকটে ভুগছে। তার একমাত্র কারণ ইরান যুদ্ধ। এখন ইরান যুদ্ধ থেকে যে কোনোভাবে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে অনীহা এবং ইরানকে কোনোভাবেই দমাতে না পারার পেছনে যে মূল কারিগর, সেটি আপনারা জানেন, আর কেউ নয়, মিস্টার শি জিনপিং। মূলত তাদের ওখান থেকে কয়েকটা বিষয় আছে, খুব বেশি নয়। বন্ধুরা, তাদের ওখান থেকে গত কয়েক মাসে কয়েক শত থেকে হাজার পর্যন্ত ম্যানপড বা কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনারা জানবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে F-35 লাইটিং টু শুটডাউন হয়েছিল ইরানের অভ্যন্তরে, তার কারসাজি ছিল এই চাইনিজ ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। ভারী যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা SQ-9B থেকে শুরু করে FK-3 থেকে শুরু করে F-22, বন্ধুরা, এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইনস্টলেশন থেকে শুরু করে মূলত সে রাডার সিস্টেমগুলোকে অক্ষত রাখার জন্য এক প্রকার যুদ্ধ করতে হয়। দীর্ঘমেয়াদী মার্কিন এবং ইসরায়েলি হামলার কারণে তাদের রাডার ব্যবস্থা এবং তাদের হাতে থাকা S-300 এবং ইরানের হাতে থাকা S-400-এর সমতুল্য নিজেদের তৈরি বাবর 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তার রাডার সিস্টেম লঞ্চার প্রচণ্ড মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। ফলে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়ে। ইরানের তরফ থেকে কিছুদিন পূর্বেই জানানো হয়েছে নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আকাশে ইনস্টলেশন করা হয়েছে। আসলে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো ব্যাখ্যা বা কোনো পরিচয় দেওয়া হয়নি। তবে একটা ব্যাপার বিভিন্ন সংবাদ মাধ্যম লিক হয়ে যেটি এসেছে তা হচ্ছে, ইরানের কাছে কয়েক শত থেকে কয়েক হাজার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হয়েছে, যেগুলো আমরা সাধারণত ম্যানপড বলে থাকি। আর এগুলোই মূলত ইরানের বর্তমান জাতীয় সম্পদ রক্ষার্থে মার্কিন এবং ইসরায়েলি যৌথ বিমান শক্তির বিরুদ্ধে কার্যকর এক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। আপনারা জেনে থাকবেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে মার্কিন বাহিনী তাদের অত্যন্ত হাই ভ্যালুড সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলো রক্ষা করে থাকে। তাদের হাতে তো অত্যন্ত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে ইরানের হাতে কি রয়েছে? বন্ধুরা, ইরান এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ম্যানপডকে তাদের জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সম্ভবত ধরে নিয়েছে। বিভিন্ন অবস্থানে লুকিয়ে এটি সর্বোচ্চ 6.5 কিলোমিটার উপরে এবং আপনার আশেপাশের 4.5 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম। এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এর ডিজাইন পূর্বের তুলনায় আরও অত্যাধুনিক প্রযুক্তির এবং এটি অন্য কোনো মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে কম কাজ করে না। এর শিকারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, এটি স্টিল যুদ্ধ বিমান থেকে আসা তরঙ্গ ধরে ফেলতে পারে। সাধারণত হিট সেকিং পদ্ধতির মাধ্যমে সে তার লক্ষ্যবস্তুকে খুঁজে নেয়। আর এ কারণেই মূলত কাঁধে বহনযোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 লাইটিং টুকে পৃথিবীর প্রথমবারের মতো ফেলে দিয়েছিল। অর্থাৎ এর ইতিহাসে শুধুমাত্র আত্মবিধ্বংসী বা নিজে ধ্বংস হওয়া ছাড়া কোনো কিল করতে পারেনি। F-35 লাইটিং টু এখনও পর্যন্ত কিল হয়নি, শুধুমাত্র ইরানের এইটা বাদে। অর্থাৎ ইরান প্রথমবারের মতো স্টিল যুদ্ধ বিমানকে খেয়ে দিয়েছে। সুতরাং সেই সক্ষমতা এসেছে শুধুমাত্র চীনের মাধ্যমে। আমরা পুরো ব্যাপারটি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পরিপূর্ণভাবে আমাদের সাথে থাকবেন। যেটা বলতে গেছিলাম, বন্ধুরা, বর্তমানে ইরানের আকাশ এবং ইরানের মিত্রদের আকাশ মার্কিন একটা ড্রোনের কবরস্থানে রচনা করেছে। বন্ধুরা, সেই ড্রোনটি কী এবং কিভাবে এটি হচ্ছে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। ড্রোনগুলো সাধারণত যুদ্ধ বিমানের তুলনায় একটু স্লো হয় বা ধীরগতির হয়। এই স্লো বা ধীরগতির এই সকল ড্রোনগুলোকে মূলত নিজেদেরকে একেবারে আকাশে ঢোকার সাথে সাথেই বাস্ট করে ফেলে।
বন্ধুরা MQ-9 রিপার একটা ড্রোনের দাম প্রায় 400 থেকে 500 কোটি টাকা। এখনও পর্যন্ত 20টার উপরেই শুধুমাত্র ইরানি শুটডাউন করেছে। বন্ধুরা 13 থেকে 14টা পর 15টা পর্যন্ত শুনেছিলাম ইয়েমেন শুটডাউন করেছে। এমনকি ইরাকের বাহিনীও এখন এটি শুটডাউন করতে পারে, অর্থাৎ ইরাকে অবস্থিত ইরানি মিত্র যে সকল শক্তি রয়েছে তারাও এটিকে শুটডাউন করতে পারে। ধারণা করা হয় কাঁধে বহনযোগ্য এই সকল ক্ষেপণাস্ত্রগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই MQ-9 রিপারের এক প্রকার সোজা জম হয়ে উঠেছে। বন্ধুরা আমরা ডিটেলসলি একটু আলোচনা করার চেষ্টা করব কিভাবে আসলে চীন এই সকল মধ্যম পাল্লার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ডিফেন্সিভ ক্ষেপণাস্ত্র পরিবর্তে অফেন্সিভ ক্ষেপণাস্ত্র যেগুলোর মাধ্যমে ইরান পার্শ্ববর্তী যে সকল মার্কিন বেসগুলো রয়েছে তাদের উপরে হামলা চালাচ্ছে। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ফাতা-1, ফাতা-2, জুলফিকার এবং আরও অনন্য ক্ষেপণাস্ত্র কায়াম-1, কায়াম-2 যেগুলো মূলত স্টিলথ ক্ষেপণাস্ত্র, এগুলো রাডারে ধরা পড়ে না। হাইপারসনিক আরও অনেক ক্ষেপণাস্ত্র তাদের ভাণ্ডারে রয়েছে। এই সকল ক্ষেপণাস্ত্রের সম্মিলিত উৎপাদন কাঁচামাল সম্ভবত চীন থেকেই আসে এবং চীনই এগুলোর যোগানদাতা। চীন একটা স্ট্র্যাটেজি নিয়েছে, কোনো অবস্থায় তারা ইরানকে সামরিকভাবে সহায়তার ব্যাপারটি স্বীকার করবে না, কিন্তু তারা গোপনে এমনভাবে সহায়তা করে যাবে যেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ধরে ফেলতে পারে বা ধরে ফেলেছে। তারপরও তারা এটিকে সুস্পষ্টভাবে অস্বীকার করে যাবে। বন্ধুরা চীনের এই ক্ষেপণাস্ত্র সহযোগিতা মূলত ইরানকে স্টেবল একটা পজিশনে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করেছে। ইরানের হাতে থাকা এই সকল ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাদের হাই ভ্যালু যে সকল বিদ্যুৎ কেন্দ্র, তাদের পারমাণবিক কেন্দ্র, তাদের সামরিক বেসামরিক অবস্থান, তাদের সমরাস্ত্রের বাংকার, তাদের মিলিটারি হাউস, এগুলো রক্ষা করার ক্ষেত্রে খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অভ্যন্তরীণভাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা আমরা পুরো ব্যাপারটি আরও একটু ডিটেলসলি আপনাদের বলার চেষ্টা করব, আসলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। যেটি বলছিলাম বন্ধুরা, কিভাবে এটি ইরানের অভ্যন্তরে গেল এবং এগুলোর আসলে সক্ষমতা কী। চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নীরবে ইরানে পৌঁছে যাওয়া ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার উচ্চ ঝুঁকির সংঘাতের একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবিরাম বিমান হামলায় ইরানের সামরিক অবকাঠামো যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, তখন বেইজিং জাঁকজমকপূর্ণ কূটনৈতিক সম্মেলন বা ভারী যুদ্ধ ট্যাঙ্ক নয়, বরং কাঁধে বহনযোগ্য স্বল্পপাল্লার প্রাণঘাতী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হস্তক্ষেপ করেছে এই যুদ্ধে। স্বল্প উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংসে এই গোপন প্রতিরক্ষা সহায়তা পারস্য উপসাগরের পশ্চিম আধিপত্যের জন্য সরাসরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই চ্যালেঞ্জ এখন কীভাবে মোকাবেলা করবে তার কোনো প্রশ্ন বা উত্তর কিছুই পাচ্ছে না। ফলে ওয়াশিংটন যে দ্রুত আকাশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযানিক পরিকল্পনা করেছিল তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং দীর্ঘস্থায়ীভাবে সেগুলো তাদের ড্রোন এবং বিমানের জন্য এক ভয়াবহ ক্লান্তিকর লড়াইয়ে পরিণত হয়েছে। এই অস্ত্র সংগ্রহের ব্যবস্থা নীরবে সম্পন্ন হয়েছে হংকং এর নিবন্ধিত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সংসিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বা বেইজিং ভিত্তিক মূল প্রতিষ্ঠান কসিং বাওসাং গ্রুপের কাছ থেকে। পশ্চিমা চীনের জিয়াংজিংয়ের উরুমকি থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে একটি সমন্বিত আকাশপথের মাধ্যমে এশিয়া হওয়ায় অতিরিক্ত রেলপথের মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে পৌঁছে গিয়েছে। ধারণা করা হয় এরপর সরাসরি সেগুলো ইরানের নিয়মিত বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ইউনিটগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা এটি হয় স্বাভাবিক প্রক্রিয়া, তাহলে এভাবে প্রচুর পরিমাণে সামরিক সমরাস্ত্র ইরানের কাছে যেতে পারে, যে ব্যাপারে আসলে সন্দেহের কোনো অবকাশ নাই। বন্ধুরা ইরান স্বভাবতই চীন এবং রাশিয়ার উপরে তার অস্ত্র চাইবে, এই অধিকার তার আছে। বন্ধুরা শুরুতে যেটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ইরানের সামরিক নেতৃত্বের জন্য অত্যন্ত সংকটপূর্ণ এক সময়ে আবার এই অস্ত্রসজ্জা পাঠাচ্ছে ইরানের জন্য তাদের অন্যতম ঘনিষ্ঠ এই বন্ধু। দূরপাল্লার নির্ভুল অস্ত্র এবং সাসপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স সিস্টেম কৌশল ব্যবহার করে কয়েক মাসের ধারাবাহিক হামলায় ইরানের কেন্দ্রীভূত রাডার বা সেন্ট্রাল রাডার সিস্টেম থেকে শুরু করে দূরপাল্লার ভূমি আকাশ নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে রাশিয়ার সরবরাহ করা S-300 এবং দেশীয় বাবর 373। বন্ধুরা গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শত শত চলমান কাঁধে বহনযোগ্য প্রতিরক্ষা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রতি আকস্মিক আগমন, যে সকল অবস্থানে রাডার পৌঁছায় না, দুর্গম এলাকা কিন্তু হাই ভ্যালুড। বন্ধুরা এই নেটওয়ার্কবিহীন অবস্থায় যেখানে রাডারের নেটওয়ার্ক নাই বললেই চলে এবং দুর্বল এলাকাগুলোতে তাৎক্ষণিক কাঁধে এই বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দুর্দান্ত সুরক্ষা দিচ্ছে। অর্থাৎ চীন এবং ইরানের মধ্যে কৌশলগত সেই স্ট্র্যাটেজি যেটি বেছে নেওয়া হয়েছে সেটি হচ্ছে চীন এক্ষেত্রে বাগাড়ম্বর করে এমন ধরনের ক্ষেপণাস্ত্র বা এমন ধরনের অস্ত্র দিবে না যেটি মূলত ইরান ব্যবহার করতে পারবে না। তারা একেবারে ব্যাগে ভরে এগুলো নিয়ে যাওয়া যায় এমন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে যেগুলো ইরানের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাবে এবং
মার্কিন যুদ্ধবিমান এবং তাদের ড্রোনের জন্য চরম ধরনের এক বাস্তব হুমকি তৈরি করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর ফলে ইরানি বাহিনীর গুরুত্বপূর্ণ পারমাণবিক সামরিক এবং জ্বালানি স্থাপনাগুলোর চারপাশে কেন্দ্রীভূত এবং টেকসই নিম্ন উচ্চতায় প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পেরেছে ইরান। বন্ধুরা, এই কৌশল এবং কৌশলগত সুরক্ষা কবচ কী দিয়ে করা হয়েছে? চীন দুইটি ধরনের ম্যানপট উৎপাদন করে থাকে, QW-12 এবং FN-16। ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা আগের প্রজন্মের যে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল তার চেয়ে ফার বেটার এবং অনেক দূরে গিয়ে। বন্ধুরা, সেই ক্ষেপণাস্ত্রের তুলনায় বিশাল অগ্রগতি এবং আধুনিক পশ্চিমা সামরিক বিমানগুলোকে টার্গেট বা হুমকি সৃষ্টি করার জন্য যা যা প্রয়োজন সবই এই ক্ষেপণাস্ত্রে আছে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা QW-12 এবং FN-16 সম্পর্কে ডিটেলস আপনাদের জানিয়ে একটা ভিডিও দেব। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।